প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, হাজী মোয়াজ্জেম আলী অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মনীশ কুমার দেব তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। করোনা মহামারীর কারণে তোমরা আশা করি সবাই বাসায় আছো এবং ভালো আছো। আসো আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে জানব। আসো আমরা জেনে নিই আজ কি কি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা খাতা নাও এবং লিখে নাও। দেখো, 1 নম্বরে আছে তোমার মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কে জানব। 2 নম্বরে দেখো নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করব। 3 নম্বর দেখো অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা ও একক শিখব। 4 নম্বর আসো জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কথাটি ব্যাখ্যা করব। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 5 নম্বরে আসো পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান ভিন্ন কেন সেটা সম্পর্কে জানব। 6 নম্বর আসো ভর ও ওজনের মধ্যে পার্থক্য শিখব। 7 নম্বর এই অধ্যায়টা সংক্রান্ত যে সমস্যাগুলো আসবে গাণিতিক সেই সমাধানগুলো করব। বিশেষ করে তোমাদের পরীক্ষায় জেএসসি পরীক্ষায় একটা প্রশ্ন অঙ্ক দিয়ে থাকে সবসময়। তাহলে আসো আমরা শুরু করি। মহাকর্ষের সংজ্ঞাটির কথা যদি আমরা বলি তাহলে একটু চিন্তা করো তুমি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। যদি উদাহরণ হিসেবে তুমি দেখো যে চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ, গ্রহ নক্ষত্রের মধ্যে কি যে আকর্ষণ, সেগুলোকে বলা হয় মহাকর্ষ। এবার আসো আমরা অভিকর্ষ সম্পর্কে একটু জানি। এই মহাবিশ্বের দুটি বস্তুকণার মধ্যে একটি বস্তুকণাকে যদি আমি ধরি পৃথিবী, আর পৃথিবীর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি অভিকর্ষ। উদাহরণ হিসেবে যদি দেখো যে পৃথিবীর সাপেক্ষে তোমার বইয়ের আকর্ষণ, পৃথিবীর সাপেক্ষে তোমার টেবিলের আকর্ষণ, পৃথিবীর সাপেক্ষে তোমার চেয়ারের আকর্ষণ ইত্যাদি। তাহলে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কে জানলাম। আসো এবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করব। বিজ্ঞানী নিউটন একদিন তার আপেল বাগানে বসে সে চিন্তায় মনোনিবেশ করতেছিল। হঠাৎ দেখলো যে তার মাথার উপর একটা আপেল পড়লো। তো তখন সে চিন্তা করলো যে আপেলটি কেন আমার মাথার উপর পড়লো, সেটা তো উপরেও যেতে পারত। এই যে তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা থেকে তার এই সূত্রটি আসে। তো সূত্রটি হচ্ছে এরকম যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলেদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আসো আমরা এটার ব্যাখ্যা করি। দেখো, আমরা একটা চিত্র আঁকি। ধরি M1 M2 ভরের দুইটা বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে D। তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি আমি F ধরি, তাহলে সূত্রটি দাঁড়ায় কি? দেখো, 1 নম্বরে আসে যে আমরা বলছিলাম যে দুটি ভরের গুণফলের সমানুপাতিক আকর্ষণ বলটা, তাহলে F প্রপোর্শনাল M1 M2। M1 M2 হচ্ছে দুইটা ভর, তার গুণফল সমানুপাতিক। এবার আসো 2 নম্বরে আমরা বলছিলাম যে মধ্যবর্তী দূরত্বটা কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক 1/d²। এখন এই দুইটা সূত্র যদি আমরা সমন্বয় করি, সমন্বয় করলে এখান থেকে দেখো F এর মানটা দাঁড়ায় F সমানুপাতিক M1 M2/d²। এখন যে কোনো সমানুপাতিক যদি তুমি তুলতে যাও তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক তোমাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যে সমানুপাতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করব সেটা হচ্ছে জি, বড় হাতের জি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা পরীক্ষিত এবং নির্দিষ্ট মান, যেটা বিজ্ঞানীরা গবেষণা করে নির্দিষ্ট মান নির্ধারণ করেছে। তো সেই হিসেবে এই তোমার জি এর মানটা একটা নির্দিষ্ট মান আছে, সেটা তোমরা লিখে নাও। অনেক সময় অবজেক্টিভে আসে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা অনেক সময় তোমার অবজেক্টিভে আসে, অথবা অনেক অঙ্কে তোমাকে দিয়েও দিতে পারে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি নিউটনের মহাকর্ষ সূত্রটির ব্যাখ্যা। এখন এখান থেকে তোমাদের অবজেক্টিভের জন্য কিছু প্রশ্ন আসে। যেমন প্রশ্নগুলো এরকম হয়, তোমাকে হয়তো বলতে পারে যে ধরো যে বস্তুর যদি আমি ভর দ্বিগুণ করি তাহলে বল কি হতে পারে।
বা ভর যদি আমি 3 গুণ করি তাহলে বল কি হবে? তো তখন তোমরা এটা চিন্তা করো, যেহেতু এটা গুণফল আছে, তাই আমরা যদি ভর দ্বিগুণ করি তাহলে বল অবশ্যই দ্বিগুণ হবে, ভর যদি 3 গুণ করি তাহলে বল অবশ্যই 3 গুণ হবে। আরেকটা জিনিস চায় যে অনেক সময় দূরত্ব নিয়ে তোমাকে প্রশ্ন করে যে দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে বল কি হবে? তো তুমি একটু দেখো, লক্ষ্য করো, দূরত্ব যদি দ্বিগুণ ধরি আমি তাহলে বলটা পাচ্ছি কি 1/4। এখন চিন্তা করো, দূরত্ব দ্বিগুণ ধরাতে বল পেয়ে গেছি 4/1 দূরত্ব যদি 3 গুণ ধরি তাহলে বল পাবো 9/1। তাহলে এখানে অর্থটা হচ্ছে এরকম, যখন ব্যস্তানুপাতিক বলবে, ব্যস্তানুপাতিকে তুমি যখন কমাবা তখন বল বেশি হয়ে যাবে, আর যখন বাড়াবা তখন আস্তে আস্তে বল কমে যাবে। ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা 3 নম্বর বিষয়টা নিয়ে আলোচনায় যাই। আমাদের 3 নম্বর বিষয়টা ছিল অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। তার আগে আমরা জানবো ত্বরণ কি। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ বেগরে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি সংজ্ঞাটা তুমি জানতে চাও তাহলে জিনিসটা এরকম যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে? আর অভিকর্ষজ ত্বরণটাকে আমরা ছোট হাতের জি দ্বারা প্রকাশ করি, আর এই জি এর জন্য একটা নির্দিষ্ট মানও বিজ্ঞানীরা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটাও তোমরা জেনে রাখো, কারণ এটা তোমাদের অঙ্কে লাগবে, প্লাস তোমাদের অবজেক্টিভও আসে। আচ্ছা, তারপরে আসো আমাদের অভিকর্ষজ ত্বরণের একক কি। এককটা এই যে এখান থেকে তুমি বলতে পারো, কারণ কিভাবে আসে দেখো, ব্যাগের একক হচ্ছে আমরা পড়ি ms-1, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা যদি এই জিনিসটা উঠাই তাহলে ইনভার্স হয়ে ms-স্কয়ার। এখন তোমরা এইভাবেও লিখতে পারো, আর তোমাদের বইয়ে যেটা আছে তোমরা বাংলায় লিখবা, মানে মিটার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের অভিকর্ষজ ত্বরণ এবং তার একক সম্পর্কে জানা হলো। এখন আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এই প্রশ্নটা তোমাদের প্রায়ই আসে যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা লক্ষ্য করো জিনিসটা। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রতে 2টা ভর ধরছিলাম, একটা প্রথম বস্তুর ভর, একটা দ্বিতীয় বস্তুর ভর। এখানে আমরা প্রথম বস্তুর ভর না বলে আমরা বলবো পৃথিবীর ভর ধরবো। মনে করো পৃথিবীর ভরটার আমি বড় হাতের এম দিয়ে ধরলাম, আর বস্তুর ভরটারে ধরলাম ছোট হাতের এম, আর মধ্যবর্তী দূরত্ব যদি আমি ডি ধরি তাহলে ওই যে মহাকর্ষ যে সূত্রটা আমরা পড়ছি সেখান থেকে দাঁড়ায় জিনিসটা এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। এটার একটা সমীকরণ দিয়ে রেখে দাও তুমি। তার পরবর্তীতে আসো, আমরা আবার জানি যে বল সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এফ সমান mg। এটারও একটা সমীকরণ দাও। তাহলে এই যে দুইটা সমীকরণে যদি আমি সমন্বয় করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এফ সমান mg ইজিক্যাল টু জি এম এম বাই ডি স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এটাও এফ এর মান, এটাও এফ এর মান, তাহলে আমি দুইটা সমান লিখতে পারি। সেখান থেকে আমি যদি উভয় পক্ষ থেকে এমটারে বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, জি সমান জি এম বাই ডি স্কোয়ার। তাইলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফাইনালি যে ইকুয়েশনটা পাওয়া গেল যে অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু জি এম বাই ডি স্কোয়ার। এখানে দেখো বস্তুর ভরটা যে ছিল এম, সেটা কি আছে? নাই, তার মানে কি এটা অনুপস্থিত। আর দেখো এই অভিকর্ষজ ত্বরণ এই জি এর মানটা, মানে মহাকর্ষীয় ধ্রুবক যে জি এর মানটা আছে, এই জি আর এম এই দুইটা যদি ধ্রুবক হয় তাহলে জিনিসটা কি দাঁড়ায় মনে করো, তাহলে জি এর মানটা দাঁড়ায় এইরকম 1/d স্কোয়ার। তাহলে দেখো এখানে বস্তুর ভর এম অনুপস্থিত, আর এগুলো যদি আমি ধ্রুবক ধরি তাহলে দেখো ডিটা কিন্তু রয়েই গেল। তাহলে ডি রয়ে যাওয়া মানে কি অবস্থানটা রয়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? এই কারণেই আমাদের স্থান নিরপেক্ষ নয়। ক্লিয়ার? এই প্রশ্নটা পড়বা, এটা আসে প্রায়, আর এই ইকুয়েশনটা জেনে রাখবা, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তার পরবর্তী প্রশ্নটা ছিল আমাদের যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন হয় কেন। এখন সেটার কথাটা হচ্ছে এরকম যে দেখো পৃথিবীটা কিন্তু সম্পূর্ণ গোলাকার না, অর্থাৎ একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা। ধরো আমি যদি পৃথিবীটা আঁকি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। এই জায়গাটা যদি আমি কেন্দ্র চিন্তা করি
কেন্দ্র থেকে এখানে মনে করো এটা ব্যাসার্ধ, এদিকেও চিন্তা করো ব্যাসার্ধ। এখন এটা মনে করো আর, এটাও আর, এদিক দিয়ে যেটা এটাও ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার ব্যাসার্ধটা দেখো কত বেশি, আর এই জায়গাটা দেখো এটা থেকে কম। তাহলে এখানে একটা যে প্রশ্ন আছে যে পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ যত বেশি হবে অভিকর্ষ ত্বরণ জি এর মান তত কমতে থাকবে, আর ব্যাসার্ধ যত কমবে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হবে। তাহলে চিন্তা করো এই জায়গায় যেহেতু ব্যাসার্ধ বড়, তাহলে এখানে জি এর মানটা কত? 9.79 ms-2। এই জায়গায় 9.83 ms-2। আর এই যে মাঝামাঝি যে অঞ্চলটা গেছে এই জায়গায় যদি আমি চিন্তা করি এখানে জি এর মান হচ্ছে 9.81 ms-2। তাহলে এই অঞ্চলটাকে আমি বলি মেরু অঞ্চল, এই অঞ্চলটাকে বলি আমি বিষুবীয় অঞ্চল, আর এই অঞ্চলটাকে বলি আমি ক্রান্তীয় অঞ্চল। তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমাদের মেরু অঞ্চলে জি এর মান বেশি আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। অনেক সময় তোমার প্রশ্ন বলে যে কেন মেরু অঞ্চলে জি এর মান বেশি থাকে আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হয়, তখন তুমি বলবা যে পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে কম তাই জি এর মান বেশি, পৃথিবীর ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলে বেশি তাই জি এর মান কম। আর এই মানগুলো জেনে রাখো, এখান থেকে অনেক সময় অবজেক্টিভও আসে তোমার। তাহলে এবার 6 নম্বর কোশ্চেনে আসো, যে 6 নম্বর কোশ্চেনটা ছিল আমাদের ভর ও ওজনের মধ্যে পার্থক্য। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের 2 মার্কের কোশ্চেনে আসে। তো ভর সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়। আর ওজন যদি বলি তাহলে বলতে পারি এরকম যে কোনো বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। ভরকে আমরা প্রকাশ করি ছোট হাতের এম দ্বারা, আর ওজনকে প্রকাশ করি আমরা ডাব্লিউ দ্বারা। ভরের একক হচ্ছে আমরা কিলোগ্রাম, আর ওজনের একক হচ্ছে তোমার নিউটন। ভর মাপা হয় সাধারণ নিক্তি দ্বারা, আর ওজন মাপা হয় তোমার স্প্রিং নিক্তি দ্বারা। ভর হচ্ছে একটা স্কেলার রাশি, ওজন হচ্ছে একটা লব্ধ রাশি বা ভেক্টর রাশি বলতে পারো। এই কয়টা তোমার পয়েন্ট দিলে হবে। আর যেহেতু এটা 2 মার্কের কোশ্চেন তুমি আরও কমাইতে পারো, তুমি সর্বোচ্চ 3টা পয়েন্ট দিলেই তুমি ফুল মার্ক পাবা। তো এরপরে আসো আমরা এখন গাণিতিক সমস্যায় যাই। তো গাণিতিক সমস্যার ভিতর আমাদের যে সূত্রগুলো আমরা শিখলাম আমরা একটু সূত্রগুলো লিখে নিই। আমরা প্রথম সূত্রে শিখলাম এফ সমান জি m1 m2/d²। দ্বিতীয় সূত্রটা শিখছি এফ ইজিক্যাল টু mg। তৃতীয় সূত্রটা শিখছি জি সমান gm/d²। চতুর্থ সূত্রটা শিখছি ডাব্লিউ ইজিক্যাল টু mg। এই 4টা সূত্র আমাদের এই অধ্যায়ে আছে। এই সূত্রের আলোকে আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো যে আমরা অঙ্কটা কেমন আছে বা কিভাবে আসে। তো তোমাদের এই অঙ্কটা প্রায়ই আসে। অঙ্কটা হচ্ছে এরকম যে তুমি লেখো যে একটি বস্তুর ভর 120 কেজি হলে চাঁদে বস্তুটির ওজন কত হবে? প্রশ্নটা লিখো। মুছে ফেলছি। তাহলে এই যে কাজটা করব, তো এখন একটু জিনিস লক্ষ্য করো আমার এখানে কি আছে। আমার এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে কি বস্তুর ভর এম ইজিক্যাল টু তোমার 120 কেজি। তাহলে আমাদের সূত্রটা কি এখানে, যে আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু mg। তাইলে আমার এখানে বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ আমরা তোমাকে আগেই শিখেছি। অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে 9.8 ms-2। সুতরাং ওজন সমান হচ্ছে হোয়াট? তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই 120 গুণ 9.8, আর আমরা একটু আগে বুঝাইছি যে ওজনের একক হচ্ছে নিউটন, তাহলে এটার মান কত হয়? 1176 নিউটন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে এইরকম যে আমাদের ওজন বলছে এই পৃথিবীতে ওজন কিন্তু বলে না, আমাদের বলছে চাঁদে বস্তুটির ওজন কত। তাহলে এখানে একটু কথা আছে, পৃথিবীতে ভূপৃষ্ঠে যে ওজনটা দেওয়া থাকে চাঁদে গেলে সেটা 6 ভাগের 1 ভাগ হয়ে যায়।
এখন তুমি যদি এটা বের করতে যাও তাহলে তুমি যেই টোটাল যে ওজনটা বের করবা তার সাথে তুমি যুক্ত করবা যে চাঁদে বস্তুটির ওজন হবে এই 1176-এর সাথে 6 দিয়া গুণ করো ইজিক্যাল বা 196 নিউটন। তাহলে এইটাই হচ্ছে তোমার আনসার। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে চাঁদে বস্তুটির ওজন কত হবে, তো চাঁদে বস্তুটির ওজন হবে 196 নিউটন। তো আমাদের যেই পড়াগুলো ছিল আজকে আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী কোনো ক্লাসে হয়তো আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আমি আবার চলে আসব। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।